নমস্কার বন্ধুরা, আমি অলোক রঞ্জন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল বাইশ বর্ধমান। বন্ধুরা, এবার ডাব্লিউবিপি পরীক্ষা যারা দিয়েছিলেন আপনারা কিন্তু প্রায় সবাই জানেন, আমি বলেওছিলাম আগে যে একটা সিটের এগেনস্টে 11 জনকে পাস করানো হয়েছে প্রিলিমিনারিতে এবং মাঠে একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট বাদ গেছেন। কারা বাদ যাবেন সেটাও কিন্তু আমি আমার পুরনো ভিডিওয় বলেছিলাম যে এবারে মাঠে মেনলি যারা রিটেনে বেশ ভালো রেজাল্ট করার মতো হবে তারা মেনলি বাদ যাবে এবং গেছেও, তাই খেয়াল করে দেখুন তারাও গেছে। তার কারণ হচ্ছে যে আমি বলেছিলাম, যদিও তবু একবার মনে করিয়ে দিই, যে অন্যান্য ভালো ভালো পরীক্ষা দেওয়ার মতো স্টুডেন্টরাও ডাব্লিউবিপি পাওয়ার নেশায়, মানে কোনো একটা চাকরি পাওয়ার নেশাতে ডাব্লিউবিপিতেই ফর্ম ফিল আপ করেছিল। ফলে তারা কি করেছে, প্রিলিমিনারি তো স্বাভাবিক তারা পাস করবেই, তারা ভালো স্টুডেন্ট, ভালো ভালো পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নেন। তো ওই যে ডাব্লিউবিপি প্রিলিমিনারি পাস করার সাথে সাথে তারা ওই যে মাঠ প্র্যাকটিস শুরু করলো, আগে কোনো দিন করেনি, করবেও না আমি জানতাম। ওই মাস তিনেক সময় পেয়ে যে সকাল নেই, দুপুর নেই, রাত নেই, মাঠে দৌড়ে যাচ্ছেন, তারপরেও কিন্তু তারা অকৃতকার্য হয়েছেন অনেকেই, ম্যাক্সিমামটা। তার কারণ কি বলুন তো, ওই সেই অজুহাত, বাঙালির মানে কি বলবো ভাষাটা, জন্মগত বললে হয়তো ভুল হবে, জন্মগত, খারাপভাবে নেবেন না, মানে এটা বাঙালির স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে অজুহাত যে কোনোভাবে দিতে পারলেই হলো। তা অজুহাত কী ছিল এবারে, মাঠে প্রচুর প্র্যাকটিস করেছি তারপরেও পারিনি, সকাল নেই, দুপুর নেই, রাত নেই, কী খাটলাম, কিন্তু একবারও ভাববে না যে 3 মাসের জন্য কেটেছে। দৌড়ঝাঁপ 3 মাসের জন্য নয়, 3 মাসে হয় না। তারপরেও কি যে সারা রাত লাইন দিয়েছি, সকাল থেকে লাইন দিয়েছি, সেই না খেয়ে পড়ে আছি, সেই মাঠটা করলো টানা দুপুরবেলায় কিংবা বিকেলবেলায়, না খেয়ে আর পারলাম না, আর টানতে পারলাম না, এইসব বলে অকৃতকার্য হয়েছে। তো এগুলো তো অজুহাত, এই সব চিন্তা নেওয়ার প্রয়োজন কি? আপনার যদি ডাব্লিউবিপি টার্গেট থেকে থাকে, আপনি সারা বছর মাঠে দৌড়ে যান, এই চিন্তাটা আপনি কেন নেবেন? ফের মনে করুন প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পরে বা পরীক্ষা আসার আগে যে ঠিক 3 মাসের অ্যান্টিবায়োটিক কোর্স, 3 মাসের ডাব্লিউবিপি কোর্স, 6 মাসের ডাব্লিউবিপি কোর্স আমরাও করি, যে খারাপ লাগে, এগুলো খারাপ লাগে সত্যি। 3 মাসে 6 মাসে ডাব্লিউবিপি হয় না, ইনফ্যাক্ট কোনো চাকরিই হয় না, খুব কম। তো এই যে 3 মাস 6 মাস না করে আপনি কেন সারা বছরের প্রিপারেশন নেবেন না? কেন আপনাকে প্রিলিমিনারি পরীক্ষার আগে বা প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে আপনাকে এই চিন্তা করতে হবে যে 34 পাবো, কাট অফ কত উঠবে, 35 যদি হয়ে যায় কি 40 যদি হয়ে যায় তাহলে আর এবার আর হবে না। এই 35 40 এই সব কাট অফ নিয়ে কেন আপনাকে চিন্তা করতে হবে? আপনি কেন প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে নিশ্চিন্তে মাঠের এবং মেনের প্রিপারেশন নিতে পারবেন না? কেন আপনি মাঠের প্রিপারেশন নিতে গিয়ে আপনাকে চিন্তায় পড়তে হবে যে সারা সকাল লাইন দিয়ে বা সারা রাত লাইন দিয়ে দুপুরে কিংবা বিকেলে যদি মাঠ হয়, বা মাঠ যদি ভালো না হয়, বা মাঠ যদি ছোট মাঠ হয়, বেশি রাউন্ড দিতে হয়, তাহলে পারবো না, পারবো না, কেন এইসব চিন্তা নিতে হবে? আপনি কেন বড় মাঠের খেলাড়ি হবেন না? এটা আমার প্রশ্ন। বেশ, প্রিলিমিনারি হয়ে গেল, তারপর আবার আপনার মেন নিয়ে কেন এত চিন্তা থাকবে? দেখুন, প্রিলিমিনারিতে 11 জনকে পাস করানো হয়েছিল, তার মধ্যে মাঠে আমি যেটুকু খবর পেলাম মোটামুটি 6 জন বাদ গেছে, এভারেজ 6 জন মাঠে বাদ গেছে, তার মানে এখনও 5 জন আছে। মেন পরীক্ষায় একটা সিটের এগেনস্টে এখনও পর্যন্ত 5 জন আছে, তার মানে কম্পিটিশন কিন্তু খুব একটা খারাপ হবে না, ওখানে ভালোই কম্পিটিশন হবে। তার মধ্যেও 5 জনের মধ্যেও 4 জন তো বাদ যাবে, তার মানে আপনাকে প্রতি 5 জনে 1 জন সেরা হতে হবে, স্ট্যাটিস্টিক্যালি বলছি। কেমন? এখন আপনি এই চিন্তাটা কেন নেবেন? আমি বলবো এই ধরনের চিন্তা নেবেন না। ওই 3 মাসে 6 মাসের ডাব্লিউবিপি এইসব কোর্স কোথাও করতে যাবেন না। যেখানে যেখানে আপনি একটা লং টার্ম প্রসেস একটা ডাব্লিউবিপির কোর্স করানো হয় সেরকম জায়গায় যান, বা শুধু ডাব্লিউবিপি না, ডাব্লিউবিসিএস হোক, রেলের হোক, ব্যাংকের হোক, যে কোনো পরীক্ষা লং টার্ম প্রসেস ভীষণ প্রয়োজন, এবং লং টার্ম প্রসেসের সাথে প্র্যাকটিস ব্যাচ প্রয়োজন। আপনারা কিন্তু এর মধ্যে অনেকেই জানেন, যারা জানেন না আমি তাদের জন্য বলছি যে আমরা ডাব্লিউবিপি সারা বছরের কোর্স শুরু করে দিয়েছি, যে সারা বছর ধরে আপনি পড়বেন এবং তার সঙ্গে প্র্যাকটিস ব্যাচেও আপনাকে জয়েন হতে হবে, যাতে করে আপনার এই প্রিলি, মেন বা মাঠ এইসব নিয়ে চিন্তা না করতে হয়। একবারে শুরু করবেন প্রিলি দিয়ে, প্রিলি, মাঠ, মেন পাস করে চাকরি হয়ে বেরিয়ে চলে যাবেন। দেখুন 19 সালে যারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিলেন 19 সালে ডাব্লিউবিপি, আজকে তারা জয়েন করে গেছেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন, কত ভালো লাগে বলুন তো। ফেসবুকে পোস্ট দিচ্ছেন নতুন জব ডাব্লিউবিপি, ওহ অসাধারণ, ডাব্লিউবিপির লোগোটা লাগিয়ে আর স্ট্যাটাসে চেঞ্জ করে দিলেন, তার স্ট্যাটাসটাই চেঞ্জ হয়ে গেল। আপনি কেন এমনটা হতে পারবেন না? যাকগে, অনেক কথাই বললাম। যদি আমাদের সাথে প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে, আমাদের এই মুহূর্তে আপনারা ওপরে স্ক্রল বটনে দেখতে পাচ্ছেন
WBCS এর যেটা অফলাইন এবং অনলাইন, আমাদের পুরনো তো যেগুলো চলছে ভেরি রিসেন্ট একদম নতুন ব্যাচ শুরু হতে চলেছে, WBPর সারা বছরের কোর্স শুরু হতে চলেছে, সব কিছু নর্মালি একাধিক কোর্স আমাদের সারা বছরে রয়েছে। WBCS যেমন 3 বছরের কোর্স, 3 বছরের কোর্সও রয়েছে, 18 মাসের কোর্সও রয়েছে, কিন্তু কখনো কখনো আপনি মার্কেটে দেখতে পাবেন 3 মাসে প্রিলিমিনারি পাস করা সেরা কৌশল। আরে ঘোড়ার মাথা হবে, 3 মাসে WBCS পাস করা সেরা কৌশল নিয়ে হাজির হয়ে গেছে কয়েকজন ইউটিউবার, কয়েকটা ইনস্টিটিউট। মানে রাগ হয়, এটাতে দুঃখও লাগে, রাগও হয়। শুধু আমি ভাবি যে কারা এই কোর্সগুলোতে যায়, কারা 3 মাসে WBCS পাস করার আশা নিয়ে যায়, আমি তো এটাই অবাক হয়ে যাই। এটা সম্ভব নয়, এটা ভাবুন। মানে বাঙালি হিসেবে বলছি, বাঙালিদের ভাবার সময় এসেছে। বিহারিরা গোটা পশ্চিমবঙ্গে চাকরির জায়গাটা দখল করে নিচ্ছে, কারণ তারা সেই রকম লং টার্ম প্রসেসে প্রস্তুতি নেয়, বা আমাদের মতো নেয়। অ্যাডমিট কার্ড বাড়ি এসে গুতোগুতি না করলে আমাদের হুঁশ হয় না। যাকে বললে অনেক কথাই বলা হয়ে যায়। আমি আপনাদেরকে আজকে যে অঙ্কগুলো করাবো, WBP মেন যারা এবারে প্রিলি পাস করতে পারেননি বা মাঠ পাস করতে পারেনি তারাও দেখুন, কেননা তাদের জন্য আগামীবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যারা এবারে মেন দেবেন তাদের জন্য তো ইম্পর্টেন্ট বটেই, আপনি এখান থেকে কমন পাবেনই পাবেন। প্রফিট অ্যান্ড লস এবং পার্সেন্টেজের যে কটা অঙ্ক আমি করাবো একদম প্রথম লটে, যে কটা আমি অঙ্ক করাবো সেটা থেকে আপনারা কমন পাবেনই পাবেন, কেননা এটাই ধারাবাহিকতা। এর বাইরে আপনার আসার মতো পজিশন নেই। আশা করি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তবু আমি একটু দেখাই যে আজকে আমরা কোন অঙ্কগুলো আমরা এই পার্টে রাখবো। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে টাইপের অঙ্ক, এক ব্যক্তি 80 টাকায় বই কিনে 90 টাকায় বিক্রি করলে তার লাভের হার কত, লাভ বা লস, এই টাইপের 4-5টা অঙ্ক দেওয়া আছে। কেমন? তারপর হচ্ছে এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বলে দিলে লাভের শতকরা হার কত, 2 সেকেন্ড লাগবে। মানে অঙ্কগুলো দেখে আপনার মনে হতে পারে সময় সাপেক্ষ, নয়, একদম নয়। 2 থেকে 3 সেকেন্ড লাগবে, আমি আপনাকে শেখাবো। 2 থেকে 3 সেকেন্ড, কেমন? তার বেশি সময় লাগবে না। এই যে কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত কত, 2 সেকেন্ড করে সময় লাগবে। কেমন? এক ব্যক্তি 15 এই যে টাকায় 15টা লেবু কিনে টাকায় কটা বিক্রি করলে তার 25% লাভ হবে, এটাও 2 সেকেন্ড লাগবে। আপনারা যদি বিভিন্ন বইয়ের প্যাটার্ন ফলো করেন দেখবেন XYZ হাতি ঘোড়া ব্যাং টিকটিকি সাপ আরশোলা ধরে ধরে একেবারে একাকার করে দিয়েছে, যাবেন না। 5 টাকায় 8টা পেন্সিল কিনে 2 টাকায় কটা বিক্রি করলে 60% লাভ হবে, 2-3 সেকেন্ড করে সময় লাগবে একটুখানি প্র্যাকটিস করলে, তার বেশি সময় লাগবে না। 10 টাকায় 9টা কিনে 2 টাকা 2 ডজন কত টাকায় বিক্রি করলে 50% লাভ হবে। এই অঙ্কগুলো আমি আজকে করাবো, যতটা পারি করাবো। একবারে যদি করাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, তো আমি বেশ কয়েকটা পার্টে করাবো, আপনারা দেখতে থাকবেন। পার্ট 1 পার্ট 2 করে WBP মেন বা WBCS ওরিয়েন্টেড বলেই আমি করাবো। কেমন? চলে আসি আজকের একদম প্রথম জায়গায়। অঙ্কগুলো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজ। দেখুন, এক ব্যক্তি 80 টাকায় একটা বই কিনেছেন, 80 টাকায় একটা বই কিনে নিয়ে উনি 90 টাকায় বিক্রি করেছেন, তাহলে লাভের হার কত? আপনি সিম্পল এটা ভাববেন যে একটা হচ্ছে সিপি মানে কস্ট প্রাইস, একটা হচ্ছে সেলিং প্রাইস, আর একটা হচ্ছে প্রফিট অথবা লস। এই 3টে জিনিস। 80 টাকায় বই কিনেছে, খুব ভালো কথা, বিক্রি করেছে ক টাকায়? 90 টাকা, তাহলে 90 টাকা সেলিং প্রাইস, 80 টাকা হচ্ছে কেনা দাম, ক্রয় মূল্য। তাহলে 80 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করলে নিশ্চয়ই 10 টাকা প্রফিট হবে। হলো, এটা আপনি বুঝে গেলেন 2 সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যে, যে 80 টাকায় কিনে 90 টাকায় বিক্রি মানে 10 টাকা লাভ। ক টাকায় 10 টাকা লাভ? 80 টাকায় 10 টাকা লাভ। এবার 80 টাকায় 10 টাকা লাভ মানে এই যে 80 টাকাতে 10 টাকা লাভ হলো, তার মানে 8 টাকাতে 1 টাকা লাভ। এবার 8 টাকায় যেই 1 টাকা লাভ, আপনার বুঝতে নিশ্চয়ই সময় লাগবে না। তার মানে হচ্ছে একেরাটে স্ল্যাব, একেরাট স্ল্যাব মানে হচ্ছে 12.5%। এই স্ল্যাবের বিষয়টা কিন্তু আমি পুরনো আমার ভিডিওতে দেখবেন আমি বলেছি যে কীভাবে স্ল্যাবগুলোকে তৈরি করতে হয়। 80 টাকায় 10 টাকা লাভ, 1 টাকায় কত, 100 টাকায় কত, এই ঐকিক নিয়মের বিষয়টা আপনি ভাবতে 1 সেকেন্ড সময় লাগবে, 1 থেকে 1.5 সেকেন্ড। 80 টাকায় 10 টাকা মানে 8 টাকায় 1 টাকা, 8 টাকায় 1 টাকা মানে হচ্ছে 12.5%, হয়ে গেল। তা কতক্ষণ লাগে? আপনি অঙ্ক রিডিং পড়বেন, অঙ্ক শেষ। যেমন ধরুন 125 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলে ক্ষতির হার কত, লাভ বা ক্ষতি? তাহলে সিপি আপনি কি লিখবেন? সিপি, এসপি, আর একটা হচ্ছে প্রফিট অথবা লস। এক্ষেত্রে লস হয়েছে মানে লসটা রাখবো, ঠিক আছে। এবারে প্রফিট অথবা লস। এবার সিপি কত? 125 টাকায় কিনেছি, বিক্রি করেছি কত? 120 টাকা। তাহলে 125 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলে 5 টাকা লস, একদম ডাহা লস। এবারে 125 টাকায় 5 টাকা লস, তার মানে কি? এই যে ব্যাপারটা, 125 টাকায় 5 টাকা লস আপনি ভাবলেন, তার মানে এই যে 125 টাকায় 5 টাকা লস। এবার যদি ঐকিক নিয়মে করেন তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত? এবার এইটা কি? 125 টাকায় 5 টাকা মানে 125 টাকায় 5 টাকা, একে আপনি কী ভাবতে পারেন? 1/25, তাই না?
25-এর স্ল্যাব, 25-এর স্ল্যাব মানে হচ্ছে 4%। আপনাকে ভাবতে হবে 125-এর ক ভাগের ক ভাগে, আগের অঙ্কটা যেমন আমি বলছিলাম, আগের অঙ্কটা যে 80-র ক ভাগের ক ভাগ, দেখলাম 8 ভাগের 1 ভাগ, তো 8 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 12.5 হলো। এই স্ল্যাবটা কী করে আসে? 8 ভাগের 1 ভাগ মানে এই জিনিসটা, 100-কে 8 দিয়ে ভাগ, তো এটা কাটলে কত হয়? 12.5, 12.5, এটাই হচ্ছে স্ল্যাব। স্ল্যাব মানে যদি বলি 8-এর স্ল্যাব মানে কত, তার মানে 100-কে 8 দিয়ে ভাগ। যদি বলি 25-এর স্ল্যাব কত, মানে 100-কে 25 দিয়ে ভাগ, তার মানে 4। যেমন এই অঙ্কটায় 125-এ 25 টাকা লস, এই 5 টাকা লস, তার মানে কি 125-এ 5 টাকা মানে 25 টাকা 1 টাকা, এই তার মানে 25-এর স্ল্যাব, 1/25, তার মানে 4%। এইগুলো ভাবতে কতক্ষণ সময় লাগে? একদম সময় লাগবে না। যেমন দেখুন 3-এরটা, 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এবার দেখুন সিপি, আর হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে প্রফিট বা লস। 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এবার 10% লাভ করতে চাইছে, এই অঙ্কটা সামান্য আলাদা। 120 টাকায় আমি কিনছি, দিয়ে বলছি আমি 10% প্রফিট করতে চাইছি, কেমন? তাহলে 120 টাকা 10% কত? 120 টাকা 10% মানে 12 টাকা, তো এর সাথে 12 টাকা যোগ করে দিয়ে 132 টাকা বিক্রি, ব্যাস হয়ে গেল। 120 টাকার সাথে 12 টাকা যোগ, কেমন? মনে করুন এইটা 600 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 2% ক্ষতি, তাহলে সিপি, এসপি আর হচ্ছে প্রফিট অথবা লস। এবার আমার এখানে ক্ষতির কথা বলেছে, আমি ক্ষতিটাকে ভাবব। 600 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 2% ক্ষতি হবে। 600 টাকায় কিনছি, এবার 2% ক্ষতি আমাকে করতে হবে, লস। তাহলে ভাবুন 2% লস মানে 600 টাকার 2% মানে কত? 12 টাকা। তো এর থেকে 12 টাকা মাইনাস করে দিয়ে 588 টাকা উত্তর, ব্যাস। তাহলে 588 টাকায় বিক্রি করবো, 2 সেকেন্ডের গল্প, ব্যাস হয়ে গেল। নেক্সট একটা বই 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি গেল। দেখুন কস্ট প্রাইস, সেলিং প্রাইস, আর একটা হচ্ছে প্রফিট অথবা লস। 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো। এবার এই গল্পটা একটু অন্যরকম, এখানে বিক্রি করা দাম কিন্তু 480 টাকা, ক্ষতি কত? ক্ষতির পার্সেন্টেজ হচ্ছে 20%। এইটা একটুখানি আলাদা, আপনাকে ভাবতে হবে যে 480 টাকায় বিক্রি করে যদি 20% ক্ষতি হয়ে যায়, তার মানে 480 টাকাটা বাস্তবে ক পার্সেন্টের সঙ্গে সমান? ক্ষতি হয়েছে মানে কি 480 টাকায় বেচে আমি ক্ষতি পেয়েছি, মানে আমি বেশি দামে কিনেছি, কেমন? এবার আমাকে ভাবতে হবে যে 480 টাকাটা বাস্তবে কত পার্সেন্টের সঙ্গে সমান? যেহেতু 20% লস হয়েছে এই দামে বেচে, তার মানে এইটা নিশ্চয়ই 80%-এর সঙ্গে সমান। তার মানে কি 100%-এ কিনেছি, 20% লস করেছি, তার মানে 80%-এ বিক্রি করেছি। তার মানে এই 480 টাকা হচ্ছে 80% দামের সঙ্গে সমান। তাই 80 দিয়ে ভাগ করলাম, দিয়ে 1% মান পেলাম। জানতে চাইলো বইটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100% মানে একদম পাক্কা 600 টাকা। কিছু কিছু অঙ্ক সামান্য প্যাটার্ন, আপনাকে অঙ্কর সমাধান বোঝার আগে অঙ্ক বুঝতে হবে যে অঙ্কটা কী আছে, তারপর সমাধান অনেক পরের বিষয়। সবার আগে অঙ্কটাকে বুঝতে শিখুন যে অঙ্কটার ডেটাগুলো আছে কি, চেয়েছে কি। যে ডেটা দেওয়া আছে এবং যেটা চেয়েছে এর মধ্যে একটা যোগসূত্র বানানো, যে কি এটাকে, এই যে ডেটাগুলো দেওয়া আছে এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কি করলে আমি ওই উত্তরটা পেতে পারি, এটা আগে মাথার মধ্যে আনবেন, তারপরে সমাধান করতে বসবেন। তাহলে কী হবে? দিনের পর দিন আপনার ব্রেনটা উন্নত হবে, তা নাহলে এই অনুন্নতই থেকে যাবে। ঠিক আছে, নেক্সট মনে করুন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্যের এবং বিক্রয় মূল্য অনুপাত মানে সিপি আর একটা হচ্ছে এসপি, এদের অনুপাত কত? 10:11। তাহলে লাভের হার কত? আমি বলেছি সিপি লিখুন, এসপি লিখুন, আর প্রফিট অথবা লস লিখুন। এবার ভাবুন 10 টাকায় কিনে যদি 11 টাকায় বিক্রি করে, তাহলে নিশ্চয়ই 1 টাকা প্রফিট হয়েছে। এবার ভাবুন 10 টাকায় জানতে চেয়েছে লাভের শতকরা হার কত। ইন্টারেস্টিং কিন্তু, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বলেছে লাভের হার। লাভের হার মানে যদি উল্লেখ করে দেয় বিক্রয় মূল্যের উপর লাভ বা লস কত, তাহলে সেইভাবে করব। যদি না বলে দেয় তাহলে সবসময় কেনা দামের উপরে। কেনা দামের উপর কেন করতে হয়? কারণ ওটাই আমার ইনভেস্টমেন্ট। আমি একটা মেলায় চায়ের দোকান করেছি, 100 টাকা চা, চিনি, এসব লেবু টেবু কিনে নিয়ে চায়ের দোকান করেছি। মেলা 7 দিন ধরে চললো বা একদিন মেলা হলো, দিয়ে আমার কত হলো? 120 টাকা হলো বিক্রি করে, 120 টাকা চা বেচলাম। তাহলে আমার লাভ কত? কিসের উপর নির্ণয় করবো? যে টাকা ইনভেস্ট করে আমি জিনিসপত্রগুলো কিনেছিলাম 100 টাকা, ওটাতেই আমার লাভ হয়েছে কত? 20 টাকা। তাহলে 100 টাকায় 20 টাকা মানে ওটাই হচ্ছে আমার পার্সেন্টেজ, কেমন? তো কেনা দামের উপর এই কারণে আমাদের লাভ লস নির্ণয় করতে হয়, কারণ ওটাই আমার ইনভেস্টমেন্ট, ওটাই আমার খরচ হয়েছে। ওর থেকে যেটা আমার এক্সট্রা হবে সেটা হচ্ছে লাভ, যদি কমে যায় তাহলে সেটা হচ্ছে আমার ক্ষতি, ব্যাস এই। এবার এখানে দেখুন কেনা দাম বলেছে 10 টাকা, বিক্রি করার দাম 12 টাকা, প্রফিট তার মানে 1 টাকা আমরা এর নিজে থেকেই ভেবে নিলাম, প্রফিট 1 টাকা। এবার লাভের হার জানতে চেয়েছে, মানে 10 টাকাতে 1 টাকা লাভ। এবার 10 টাকা 1 টাকা লাভ মানে কি? 1/10, 1/10 মানে 10%, 1/10 স্ল্যাব, কেমন? নেক্সট দেখুন, কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত?
কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত। এবার এই যা বলেছি তাই, সিপি, এসপি আর প্রফিট অথবা লস। আর কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হয়েছে, এই কথাটার মানে কি? মানে হচ্ছে 100 টাকায় কোনো একটা জিনিস যদি আমি কিনে থাকি, তাহলে আমার 15% যদি লস হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমি সেটা বিক্রি করেছি 85 টাকায়। 100 টাকায় কিনে যদি আমার 15 টাকা আমার লস হয়ে থাকে, তার মানে বিক্রি করেছি 85 টাকায়। এটা স্বাভাবিক কথা, তাই না? এবার জানতে চাই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত। ক্রয় মূল্য মানে 100 আর বিক্রয় মূল্য মানে কত? 85। তাহলে 100/85 মানে 20:17। ব্যাস। কখনো কখনো কিন্তু জানতে চাইতে পারে ক্রয় মূল্য এবং বা বিক্রয় মূল্য এবং লসের অনুপাত কত। যা খুশি, আপনাকে কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর প্রফিট অথবা লস এটা বানিয়ে ভেঙে ভেঙে নিতে হবে। কেমন? এবার বিষয়টা হচ্ছে এই যে অঙ্কগুলো মনে করুন, এই অঙ্কগুলো একটা প্যাটার্নের মধ্যে চলে গেল। এবার আমি কি করব, বেশ আরেকটা প্যাটার্ন যেটা আমাদের রয়েছে পেন অ্যান্ড পেন্সিল কেনা গল্পটা, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অঙ্কগুলো, এই লেবু কেনা, পেন কেনা, পেন্সিল কেনা, এই যে বিষয়টা। কেমন? এই যে এক ব্যক্তি টাকায় 15টা লেবু কিনে টাকায় কটা বিক্রি করলে 25% লাভ হবে। এই অঙ্ক আমাদের নর্মাল প্রফিট অ্যান্ড লস এবং এই প্রফিট অ্যান্ড লস একদম আলাদা। নর্মাল প্রফিট অ্যান্ড লস হচ্ছে টাকা পয়সায়। 100 টাকায় কিনে যদি বেশি দামে বেচি তাহলে লাভ, যদি কমে যায় বিক্রি দামটা তাহলে হচ্ছে লস। কিন্তু এই অঙ্ক, এই যে লেবু কেনা, পেন কেনা, পেন্সিল কেনা, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু একদম উল্টো। আমি টাকায় 15টা লেবু কিনে এনেছি, 1 টাকায় 15টা লেবু কিনে যদি আমি 25% লাভ করতে চাই, তাহলে 1 টাকায় 15টা বিক্রি করলে আর হবে না, কমিয়ে বেচতে হবে। 14টা বেচতে হবে, 13 বেচতে হবে, 12 বেচতে হবে, 11 বেচতে হবে। অ্যাটলিস্ট 15টার থেকে কম বেচবো সেই 1 টাকাতে। কারণ 1 টাকায় 15টা লেবু কিনে এনেছে, আমি যদি 1 টাকায় 15টাই বেচে দিই, লাভও নেই লসও নেই। যদি 16টা বেচে দিই, লস আমার। টাকায় 15টা কিনে টাকায় 16টা বেচছি, দুদিনে দেউলিয়া হয়ে যাব। তাহলে আমাকে কী করতে হবে, এই 15 টাকাকে মানে 15টা লেবুকে কমাতে হবে। কি প্রসেসে? সিম্পল 2 সেকেন্ড লাগবে। দেখুন 25% লাভ করতে হবে। তার মানে আপনি কি করবেন, 15টা কিনে এনেছেন, সবসময় কেনা যে পরিমাণটা তার উপর নির্ণয় করতে হবে। কেমন? 15টা কিনে এনে কি করতে হবে, যেহেতু 25% লাভ করতে হবে, তাই একে 125 দিয়ে ভাগ করবেন, 100 দিয়ে গুণ করবেন, ব্যাস বেরিয়ে গেল কটা? 12টা। তার মানে দাঁড়ালো 1 টাকায় 15টা লেবু কিনে 1 টাকায় 12টা লেবু যদি বিক্রি করি, তবে আমার 25% লাভ হবে। এবার আপনি ভেবে দেখুন, 12টা কিনে এনে মানে 12টা বিক্রি করে যে পয়সা পাচ্ছি 1 টাকা, সেইটা দিয়ে মহাজনের কাছে লেবু কিনতে গেলে 15টা লেবু কিনে আনছি, মানে 3টে লেবু এক্সট্রা পাচ্ছি। তার মানে 12টায় 3টে লাভ। ভেবে দেখুন তো, 12টায় 3টে লাভ 25% হচ্ছে কি না? ঘুরিয়ে ভেবে নিন, দেখুন 25%ই হচ্ছে। তার মানে আপনাকে কিভাবে বার করতে হবে, এই যে টাকায় 15টা লেবু কিনে আনছি, কেনা লেবুতে আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে। যেহেতু 25% লাভের কথা বলেছে, তাই 125 দিয়ে ভাগ করব, দিয়ে 100 দিয়ে গুণ করব, আমার বিক্রি করা লেবুর পরিমাণটা পাবো। এই যে এটা হচ্ছে বিক্রি করা লেবুর পরিমাণ, এটা হচ্ছে কেনা লেবুর পরিমাণ। বোঝা গেল? একদম পুরো সিস্টেমটাই উল্টো। এবার আপনি যদি মনে করেন প্রফিট অ্যান্ড লসের মতো করবো, আপনি তাও করতে পারেন। যে 1 টাকা যদি 15টা লেবু পাওয়া যায়, তাহলে একটা লেবুর দাম কত? আবার বিক্রি করার বেলায় 25% লাভ রেখে যদি বিক্রি করতে চাই, তাহলে আমি ক টাকা নেব, সেখান থেকে আপনি বার করতে পারেন ট্র্যাডিশনাল যে প্রফিট অ্যান্ড লস। দেখবেন আমাদের ইউটিউবের ভিডিওতে আমি এটা দেখিয়েছি যে আপনি চাইলে বোথ অ্যাঙ্গেলে বার করতে পারেন, আপনার কোনো অসুবিধে নেই। কিন্তু এই যে ব্যাপারটা যেটা আমি এখন করালাম, এটা অনেক সহজ, অনেক সহজ। যদি বলতো টাকায় 15টা লেবু কিনে টাকায় কটা বিক্রি করলে 10% লাভ হতো, তাহলে আমি 15কে 110 দিয়ে ভাগ করতাম, দিয়ে 100 দিয়ে গুণ করতাম। ক্লিয়ার হয়েছে? এবারে আজকের ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে, আমি আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের যে পার্টটা হবে খুব শীঘ্রই আপনারা পাবেন, পরের দিনই পাবেন। পরের পার্টটাতে আমি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 5 টাকায় 8টা পেন্সিল কিনে 2 টাকায় কটা বিক্রি করলে 60% লাভ হবে। আর কিন্তু এমনটা নেই যে 5 টাকায় 8টা কিনে 5 টাকায় কটা বিক্রি করলে 60% লাভ হবে, তাহলে ঠিক এর আগের অঙ্কটা যেমন করালাম ওরকম হয়ে যেত। এবার হচ্ছে 2 টাকায় কটা বিক্রি করতে হবে, টাকাটাও পাল্টে গেছে। তো এই যে প্যাটার্ন, এরপরে আরও যে প্যাটার্নগুলো রয়েছে সেগুলো দেখবেন ভীষণ ইন্টারেস্টিং। 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা। 10 টাকায় 9টা কলা কিনে 2 ডজন কলা কত টাকায় বিক্রি করলে তার 50% লাভ হবে। এই অঙ্কগুলো করতে আপনার 2-3 সেকেন্ড করে সময় লাগবে।
যদি আপনাদের মনে হয় যে এই ধরনের অঙ্কগুলো প্রয়োজন আছে, তাহলে একটা কমেন্ট করে জানাবেন, আমি তাহলে ঝটপট করে পরের পার্টটা নিয়ে হাজির হয়ে যাব। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং গরমে কোনোভাবেই বাড়ির বাইরে বেরোনোর চেষ্টা করবেন না। করোনার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে এখনকার গরম। বাড়ির বাইরে বেরোনোর চেষ্টা করবেন না, যদিও বা বেরোন সুতির জামা কাপড় পরে, একদম ফুলাতা জামা কাপড় সুতির পরবেন, হালকা পরবেন, প্রচুর পরিমাণে টক দই খাবেন, নুন লেবু জলে শরবত করে খাবেন, জলটা ভীষণ ভীষণ পরিমাণে খান। মিনিমাম 4 লিটার জল আপনি দুপুরবেলাটাই শেষ করবেন, মানে রাতের বেলা তো আলাদা কথা, সকাল থেকে নিয়ে বিকেলের মধ্যে 4 লিটার জল খাবেন। জল আপনার শরীরে যত থাকবে বাইরের গরমের সাথে ততটা যুদ্ধ করে জিতবে। মানে আপনার বাইরে যত গরম, শরীরের মধ্যে আপনার জলের অ্যাভেলেবিলিটি যদি থাকে বেশি, তাহলে বাইরের গরম আপনাকে কাহিল করতে পারবে না। আম খান, কাঁচা আম পোড়া শরবত খান, দই খান, টক জাতীয় জিনিস খান, জল খান, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল ওয়াইজ বর্ধমান। নমস্কার।